হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইকোনমিক ক্লাস। ঠিক আছে, সো আমি স্টার্ট করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। এখন বিষয়টা হচ্ছে যে সবার ফার্স্টে যে কোশ্চেনটা আমাদের মাইন্ডে আসে যে আই এম স্টাডিং টু বি অ্যান ইঞ্জিনিয়ার, ওয়াই অ্যাম আই টেকিং অ্যান ইকোনমিক্স ক্লাস? ওকে, কারণ হচ্ছে যে এই রিয়েল ওয়ার্ল্ডে আপনি যখন কোনো কিছু ডিজাইন করবেন, কোনো কিছু বিল্ড করবেন, তখন অবশ্যই ওই কোম্পানিটার সেটা এফোর্ড করতে পারতে হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা জিনিস বিল্ড করবেন, সেটা বিল্ড করতে 1 কোটি টাকা লাগবে, বাট কোম্পানিটার 1 কোটি টাকা নাই। স্বাভাবিক। তাহলে কি আপনি যেটা প্রপোজ করলেন ওইটা অ্যাকসেপ্ট করবে না? সো উইথ অ্যান মানি লিমিট কিভাবে আপনি ডিজাইন করবেন, অ্যান্ড কোনো একটা ডিজাইন যেটা করেছেন সেটা প্রপোজ করবেন, সেটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে এখন আলোচনা করব। সাথে আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। সো আমরা এখানে যে ব্ল্যাঙ্কের বইটা পড়ছি ইঞ্জিনিয়ারিং ইকোনমি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে আমরা বেশি কিছু জানবো না, আমরা জাস্ট এখানে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে ফার্স্টের 1-2টা পেজ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টের চ্যাপ্টারটা দেখি, সেটা হচ্ছে ফাউন্ডেশনস অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমি। আচ্ছা, এখানে কি আলোচনা করা হয়েছে? আমি বই পড়বো না, কারণ বই আপনারাই পড়ে নিতে পারবেন। সো আমি শর্টকাটে যদি আপনাদেরকে বলি, এখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমি ইনভলভস ফর্মুলেটিং, estimating, evaluating the expected economic outcomes of alternative designed to accomplish a defined purpose. আচ্ছা, যদি আমরা এই কথাটাতে স্টিক থাকি, এখানে কি কি বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের কিছু স্টেপস আছে। সেই স্টেপগুলো কি কি? ফর্মুলেট করবে, এস্টিমেট করবে এবং ইভালুয়েট করবে কি এক্সপেক্টেড আউটকামসগুলো। আচ্ছা, এখন যদি আমরা বলি যে ফর্মুলেট বলতে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, ফর্মুলেট বলতে বোঝানো হচ্ছে যে, আচ্ছা আগে আমি স্টেপগুলোতে না যেয়ে এই সংজ্ঞাটা দ্বারা আমি যদি আপনাকে বলি যে আপনার কাছে ধরেন অপশন আছে। কি অপশন? যে আপনার একটা পারপাসটা হচ্ছে যে ইউ নিড আ ওয়ার্কিং ফোন, যে ফোন দিয়ে আপনি কথা বলবেন, কিছু কাজ করবেন। ঠিক আছে, আপনার কাছে দুইটা অল্টারনেটিভ চয়েস আছে। ফার্স্ট চয়েস যদি বলি, আপনি একটা চিপ ফোন কিনবেন, যেটা অত বেশি দাম না, অ্যাফোর্ডেবল। ঠিক আছে, সেটার প্রাইস ধরেন 2000 টাকা, এবং সেটা মোটামুটি ভালোভাবেই কাজ করে, এবং মোটামুটি ভালো কাজ করে। বাট স্বাভাবিকভাবে একটা 2000 টাকার ফোনে কতটুকুই বা আমরা সার্ভিস এক্সপেক্ট করতে পারি? ধরেন সেটা ব্যাটারি বেশি দিন থাকবে না, ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, এবং সেটার একটা সমস্যা হচ্ছে আপনার সেই 2000 টাকার ফোনটা আপনার রিপ্লেস করতে হবে 2 বছর পরে, এক্স্যাক্টলি 2 বছর পরে আরেকটা 2000 টাকার ফোনে। ঠিক আছে, তাহলে আপনার ফার্স্ট অপশন দাঁড়াচ্ছে যে আপনি একটা 2000 টাকার ফোন কিনবেন, সেই 2000 টাকার ফোনটা 2 বছর পরে আবার নষ্ট হয়ে যাবে বা কিছু একটা হবে, যেটা আপনি 2 বছর পরে আবার 2000 টাকার ফোনে রিপ্লেস করতে হচ্ছে। তাহলে আবার আপনার আলটিমেটলি এই চিপ ফোন কিনলে আপনার 4000 টাকা খরচ হচ্ছে 2 বছরে। ফার্স্টে 2000, 2 বছর পর 2000। আচ্ছা, তাহলে যদি আমরা ফার্স্টের অপশনটা ক্লিয়ার হই, তাহলে আমরা সেকেন্ড অল্টারনেটিভ বা অপশন নিয়ে যদি আলোচনা করি, আপনি চিন্তা করলেন যে না, আমি কম দামি ফোন কিনবো না, আমার কাছে একটা দামি ফোন আমি কেনার অ্যাবিলিটি রাখি, প্রিমিয়াম ফোন। ঠিক আছে, যেটার প্রাইস ধরেন হাই এন্ড স্মার্টফোন 10,000 টাকা। আচ্ছা, সেটা রান মানে অনেক স্মুথলি রান করবে, যেটা আপনার 4 বছর পর্যন্ত কোনো হেজিটেশন, কোনো প্রবলেম ছাড়া আপনি করতে পারবেন, বাট 4 বছর পর আপনার রিপ্লেস করতে হবে। ঠিক আছে, তাহলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখন আপনি যদি এই দুইটা অপশন নিয়ে চিন্তা করেন, ঠিক আছে, আপনি কি বলবেন যে আপনি কোন অপশনটা চুজ করবেন? ঠিক আছে, এখানে হচ্ছে যে আপনার একটা ইকোনমিক ডিলিমাতে পড়তে হচ্ছে। এখন আপনি যেটা করবেন যে আপনি এই 3 স্টেপ যেটা আমরা শিখলাম, ফর্মুলেটিং, এস্টিমেটিং, এই যে এখানে ফর্মুলেটিং, এস্টিমেটিং অ্যান্ড ইভালুয়েটিং। ঠিক আছে, এই যে এই 3টা অপশন, এইটা অ্যাপ্লাই করবেন। ফার্স্টে দেখবেন যে আপনার কাছে ফর্মুলেট বলতে বোঝাচ্ছে যে আপনার ব্রেন স্ট্রম করবেন, আপনার কাছে কী কী অপশন আছে। তাহলে আপনার কাছে অপশন আছে চিপ ফোন এবং প্রিমিয়াম ফোন। তাহলে এটা হলো আপনার দুটো অপশন। দেন আমি যদি বলি এস্টিমেট করবেন, যে গেসিং হোয়াট দোজ অপশন উইল কস্ট অ্যান্ড মেক, এটার পিছনে আপনার কতটুকু কস্ট হবে এবং আপনি এটার বিপরীতে কি পাচ্ছেন।
ঠিক আছে, তাহলে যদি আপনি এস্টিমেট করেন যে প্রথম যে চিপ ফোনটা সেটার পিছনে আপনার টোটাল 4,000 টাকা যাচ্ছে 2 ইয়ার্সে, আর আপনার প্রিমিয়াম ফোনে দেখা যাচ্ছে আজকেই আপনার 10,000 টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এরপর আপনি কোনো একটা ম্যাথ করবেন। এটা তো একটু ইজি, কারণ সব কিছুতে এত ইজি হবে না। দেখা যাবে 10 বছর 15 বছরের আর একটু কমপ্লিকেটেড থাকবে। ঠিক আছে, এখানে ধরো ইজিলি বলতে পারেন যে আচ্ছা 4 বছর এটা করি। ঠিক আছে, বাট পরে যেটা দেখা হবে ইভালুয়েটের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ম্যাথ করবেন। ম্যাথ করে হচ্ছে আপনি বের করবেন যে 4,000 ভার্সেস 10,000 কোনটা আপনার জন্য বেটার। ঠিক আছে, এখন আপনি তো বলতেই পারেন যে না আমার তো 4,000টাই বেটার, কারণ এখানে তো আমার কম টাকা যাচ্ছে। বাট আপনি যখন এইভাবে কম টাকা যাচ্ছে তখন আপনি কিন্তু চিন্তা করবেন, আপনার কিন্তু একটা যখন কম দামি ফোন ইউজ করবেন সেটা হ্যাং করবে, আপনার কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। ফ্রাস্ট্রেশনে দেখা যেতে পারে আপনি ফোনটা ছুঁড়ে মারতেছেন। ঠিক আছে, ফোনটা ছুঁড়ে মারতেছেন, এরপরে দেখা যাবে যে হাত থেকে পড়লো, ডিসপ্লে চলে গেল, সেই ডিসপ্লের পিছনে আরও 1,000 টাকা গেল। ঠিক আছে, যেটা আপনার যদি একটু প্রিমিয়াম ফোন হয় হাতে থেকে পড়লেও সেটা ভাঙবে না বা সেটা ডিসপ্লে যাবে না, একটু বেটার কোয়ালিটির হবে। সো অল ওভার আপনি যদি কম দামে ফোন কিনেন সেখানে দেখা যাচ্ছে আপনার টাকাটা বেঁচে যাচ্ছে, বাট আপনার যে মেন্টাল প্রেশার বা এই জিনিসগুলো, এগুলো আবার নন ইকোনমিক ফ্যাক্টর। এই যে আপনি যে একটা হচ্ছে ফ্রাস্ট্রেশনে আছেন, সেগুলো নন ইকোনমিক ফ্যাক্টর। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কাজ করতে পারে। সো এখানে উভয় দিক আমরা চিন্তা করে একটা ডিসিশন নিব। তো ইকোনমিক মানে এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিতে আমরা এইসব জিনিসই কাজ করবো যে আপনার আউটকামটা আপনি কী চান, এবং ওইটা একটা অবশ্যই আউটকামটা কেন চাবেন, কোনো একটা পারপাস ফুলফিল করার জন্য, কোনো একটা কোম্পানির গোলের দিকে আগায় যাওয়ার জন্য, সেই অনুযায়ী আপনার অপশন কী কী আছে সেই অপশনগুলার এস্টিমেট করবেন, কস্ট কতটুকু হচ্ছে, প্রফিট কতটুকু আসতেছে, অ্যান্ড ইভালুয়েট করবেন কীভাবে, কোনো একটা মানে ম্যাথের সূত্র আছে সেই সূত্রগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা, নেক্সটে যদি আমরা বলি যে why engineering economy and time value of money are important। ঠিক আছে, এখানে এটা বলার জন্য আমি সবার ফার্স্টে আপনাদেরকে বলে দিই, একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আপনাদের মাথায় আসতে পারে যে আই এম অ্যান ইঞ্জিনিয়ার নট অ্যান অ্যাকাউন্টেন্ট, ওয়াই ডু আই কেয়ার। আমার আমার কেন এটা কেয়ার করতে হবে, টাইম ভ্যালু অফ মানি, সময়ের সাথে সাথে অর্থের কি পরিবর্তন হচ্ছে, আমি এটা জেনে কি করব। ঠিক আছে, এটার অ্যান্সার যদি আমি এক লাইনে দিতে চাই সেটা হচ্ছে যে মানি ইজ লিমিটেড, রাইট, ক্যাপিটাল ইজ লিমিটেড ফর এভরি ওয়ান অ্যান্ড এভরি বিজনেস। কারো কাছে আনলিমিটেড নাই। আপনি যদি বলেন মুকেশ আম্বানির কথা, ওনার নিজেরও লিমিটেড। লিমিটেড এই অর্থে লিমিটেড, উনি কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী না, উনি ইন্ডিয়ার সবচেয়ে ধনী, রিচেস্ট, বাট উনি ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী না। ঠিক আছে, সো ওনার জায়গায় তো ওনার লিমিটেশনস আছেই। সো এখন ইভেন ওনাকে যদি আমি বলিও সবচেয়ে রিচেস্ট, উনি কীভাবে সবচেয়ে রিচেস্ট হয়েছে, কারণ ওনার কোম্পানির রিসোর্সেসগুলো অনেক পারফেক্টলি হচ্ছে ইউজ করা হয়েছে। উনি যদি অনেক রিসোর্সগুলো উনি চিন্তা করতো না আমার তো অনেক রিসোর্স আছে আমি ইচ্ছা মতো ইনভেস্ট করি ইচ্ছা মতো, তাহলে দেখতেন আলটিমেটলি লস হয়েছে, এত ভালোভাবে আগাইতে পারতো না আর কি। তো আমাদের ঠিক মতো সব কিছু মানি ম্যানেজমেন্ট করতে হবে। সো অ্যাকাউন্টেন্টরা যেভাবে থিঙ্ক করে আমাদের ওভাবে থিঙ্ক করতে হবে। তাহলে আমি যদি বলি একটা ধরেন উদাহরণ হিসেবে আমি আপনাকে বলি যে ধরেন আপনাকে হায়ার করা হয়েছে যে একটা সিটিতে অনেক ট্রাফিক, আপনার কাছে দুইটা চয়েস আছে। ফার্স্ট চয়েস হচ্ছে যে আপনি একটা নতুন ব্রিজ বানাবেন যেটাতে আপনার 10 মিলিয়ন খরচ হবে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে ইজি হবে। আচ্ছা, 10 মিলিয়ন খরচ হইল, যেটা লং লাস্টিং করবে 50 ইয়ার্স। ঠিক আছে, 10 মিলিয়নের যদি কোনো আমি একটা ব্রিজ তৈরি করি সেটা লং লাস্টিং করবে 50 ইয়ার্স। দেন আমি যদি বলি যে আরেকটা অপশনের কথা, এটা হচ্ছে অপশন এ দিলাম। এখন যদি আমি ধরি অপশন বি, তাহলে ধরেন আপনার কাছে আরেকটা অপশন যেটা হচ্ছে 3 মিলিয়ন খরচ করবেন 3 মিলিয়ন খরচ করলে 3 মিলিয়ন খরচ করার পরে সেটা আপনার রিপেয়ার করতে হবে এভরি 5 ইয়ার্স পর পর। আচ্ছা, এখন আপনি বলেন কোনটা বেটার, কি, হুইচ ওয়ান ডু ইউ পিক, অল্টারনেটিভ এ অর অল্টারনেটিভ বি?
আপনি এখানে কনফিউজড হয়ে যাবেন, এখানে ডিরেক্টলি অ্যান্সার দেওয়া পসিবল না। কারণ এভাবে যদি আপনি বলেন যে 3 মিলিয়ন খরচ হচ্ছে 5 বছর পর পর, তাহলে 50 বছরে তো মানে 10 বার রিপেয়ার করতে হবে, তাহলে একটা কাজ করি যে 10 বার রিপেয়ার করতে হচ্ছে, তাহলে 3 মিলিয়ন × 10, তাহলে 30 মিলিয়ন খরচ হবে, আর এখানে খরচ হচ্ছে 10 মিলিয়ন, তাহলে তো ফার্স্টের অল্টারনেটিভই ভালো। নো, এভাবে বলা চলবে না। কেন বলা চলবে না আমি আপনাকে বলি। সেটা হচ্ছে এটা আপনাকে ম্যাথ করে বের করতে হবে, কারণ আমি আর আপনি যেভাবে এভাবে চিন্তা করতেছি বা এভাবে বলতেছি সেটা হচ্ছে ভুল। কেন ভুল হবে? কারণ হচ্ছে আপনি 10 মিলিয়ন ইনভেস্ট করতেছেন আজকে, টুডে, ঠিক আছে, বাট আপনি 3 মিলিয়ন ইনভেস্ট করতেছেন 5 ইয়ার্স পর পর। সো আপনি 50 বছর পর যেই 3 মিলিয়ন, বা 10 বছর পর যেই 3 মিলিয়নটা ইনভেস্ট করতেছেন, সেটা কিন্তু 10 বছরের পরের ভ্যালু না। 3 মিলিয়ন সেটা হচ্ছে আজকের ভ্যালু। 10 বছর পর কিন্তু সেই ভ্যালুটা অনেক কমে যাবে। ইন আ সেন্স কমে যাবে বলতে বুঝাচ্ছি যে আজকে যেরকম আপনি ধরেন ভাতের কেজি, চালের কেজি ধরেন 90 টাকা, ঠিক আছে, আমি এক্স্যাক্টলি জানি না, ধরলাম 90 টাকা, ঠিক আছে। এখন আপনি যদি অনেক আগে চিন্তা করেন, তাহলে দেখা যাইতো না যে চালের বস্তা বা এই জিনিসটা 10 টাকাতেও কিনতে পারতেছে, 5 টাকাতেও কিনতে পারতেছে। তার মানে কি, এই যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা কমে যাচ্ছে না? সো এটারও একটা ইফেক্ট থাকবে। সো যে আপনি যদি জাজ করতে হয় এই এই 50 বছরে এই 3 মিলিয়নের খরচ করতে করতে আপনার প্রেজেন্টে আনতে হবে যে কতটুকু খরচ হচ্ছে। আর এই পুরো কনসেপ্টটাকে আমরা বলতেছি টাইম ভ্যালু অফ মানি, ঠিক আছে। আরেকটু যদি ক্লিয়ার করি তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে, ধরেন আপনাদের যে কোনো একটা স্টুডেন্টকে আমি আস্ক করলাম যে আমার কাছে 1000 টাকা আছে, এটা কি আপনি আজকে নেবেন, নাকি আপনি এটা আমার থেকে 5 বছর পরে নেবেন? অ্যান্সারটা কি হবে বলেন? ম্যাম, আমরা তো অ্যান্সার জানি যে অবশ্যই আমরা আজকে নিব, তাই না? কিন্তু আমি যদি মানে কোশ্চেন করি যে আপনি আজকে কেন নেবেন, তখন দেখা যাবে যে আপনারা হয়তোবা কেউ কেউ একটা দুটো পয়েন্ট দেখাতে পারবেন, কেউ কেউ কোনো পয়েন্ট দেখাতে পারবেন না, ঠিক আছে, বা হয়তোবা কাছাকাছি অনেকে বলতে পারবেন, বাট আমি ক্লিয়ার করি আপনাদেরকে। সেটার রিজন হচ্ছে যে, প্রথম যদি রিজন বলি যে কেন আমরা আজকে প্রেজেন্ট কেন চুজ করব, আজকে আমাদের কেন পছন্দনীয়, সবার ফার্স্টে হচ্ছে যে আমি যদি আপনাকে 1000 টাকা আজকে দিই, তাহলে আপনি এটা ইনভেস্ট করতে পারবেন, তাই না? আপনি ধরেন এটা ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে, আপনি 5 বছর ধরে এটা ইনভেস্ট করবেন, 5 বছর পর এটার টাকা কত হবে? ধরেন ইন্টারেস্ট রেট, ঠিক আছে, আজকে আপনাকে 1000 টাকা দিলে আপনি আজকে এটা ব্যাংকে রাখলেন, ইন্টারেস্ট রেট ধরেন 10%, ঠিক আছে, 10%, আসে হচ্ছে আপনার 100 টাকা, রাইট? এখন যদি আমি এটা 5 বছরে 100 করে আনি, তাহলে কত হবে? হবে হচ্ছে 500 টাকা। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আপনার কি, ইন্টারেস্ট, আই, ঠিক আছে, এটা হচ্ছে আপনার আই ফর ইন্টারেস্ট। দেন আমি যদি বলি আপনার টোটাল, তাহলে কত হয়েছে? টোটাল হবে হচ্ছে যে আপনার 1000 আমি আপনাকে দিছি, অ্যান্ড আপনার হচ্ছে 500 টাকা, 500 টাকা 1000 আমি আপনাকে দিয়েছি, অ্যান্ড 500 আপনার ইন্টারেস্ট। তো টোটাল যদি আমি আপনাকে বলি, তাহলে আপনার দাঁড়াচ্ছে হচ্ছে 1500 টাকা। ওকে, তাহলে আপনি আজকে পাইলে এটা ইনভেস্ট করে আপনি এটাকে 5 বছর পর 1500 টাকায় উন্নত করতে পারবেন। বাট আপনাকে যদি আমি 5 বছর পরে 1000 টাকা দিই, আপনি কি ওই 1000 টাকা নিয়ে বসে থাকবেন? সো অবশ্যই ইন্টারেস্ট রেটের কারণে আমাদের সব সময় প্রেজেন্টটা আমাদের কাছে অনেক প্রেফারেবল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি অলরেডি ক্লাসে ডিসকাশন করছি, সেটা হচ্ছে ইনফ্লেশন। থিংস গেট মোর এক্সপেন্সিভ ওভার টাইম, ঠিক আছে।
যদি আমি চিন্তা করি আজকে আপনি টাকা দিয়ে যতটুকু কিনতে পারছেন, যতটুকু পারচেস করতে পারছেন, আপনি ফিউচারে বা 5 বছর পরে অতটুকু কিনতে পারবেন না সেম টাকা দিয়ে, আপনার আরও বেশি টাকা উপার্জন করা দরকার হবে। সো ইনফ্লেশন রেটের জন্য, যেটা অলরেডি ডিসকাস করেছি। আর একটা হচ্ছে রিস্ক। কি রিস্ক? 5 বছর পরে আমি দিব বলছি, এখন 5 বছর পরে আমি যদি মারা যাই, 5 বছরের মধ্যেই মারা যাই, আপনি কি আমার থেকে টাকাটা নিতে পারবেন? না। সো এখানে একটা রিস্ক থেকেই যায় যে 5 বছর পর কি আমি মারা যাব? 5 বছর পর আমি যে আমার থেকে টাকাটা নিচ্ছে সেও মারা যেতে পারে, ঠিক আছে? তার মানে সেও যদি মারা যায় সেও এটা ভোগ করতে পারবে না, আমি যদি মারা যাই আমিও টাকাটা দিতে পারবো না। ইভেন আরেকটা জিনিস হয়, হইতে পারে যে আমি আমি টাকা দিব বলছি, বাট আমি 5 বছর পর অনেক গরিব হয়ে গেছি, আমি 1,000 টাকা এফোর্ড করতে পারছি না। সো এটা হতেই পারে। সো এরকম যদি হয়, তখন দেখা যাবে যে আপনাদেরকে আমি সেটা দিতে পারছি না। তাহলে আপনার কেন প্রেজেন্টটা আপনার কাছে মানে আপনি টুডে অ্যাকসেপ্ট করবেন 1,000, এটাই আপনার কাছে প্রেফারেবল হবে। তাহলে আমি 3টা ফ্যাক্টর বলেছি: ইনফ্লেশন, রিস্ক, এই 3টা। আচ্ছা, এখন এই প্রতিটা মানি হ্যাজ আ টাইম ভ্যালু, ঠিক আছে? মানি হ্যাজ আ টাইম ভ্যালু, এটা 4টা জিনিসের উপরে আবার আপনি ডিপেন্ড করবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো, টাইমিংটা, ইন্টারেস্ট রেট, আবার সেটা আমরা দেখবো যে ওই মেজার করবো যে ওই টাকাটার অ্যাকচুয়ালি ফিউচারে কত হচ্ছে, প্রেজেন্টে কত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে টাইম ভ্যালু অফ মানি ডিসকাশন করে। আই হোপ আমি আপনাদেরকে টাইম ভ্যালু অফ মানি এর একটা ধারণা দিতে পারছি, ঠিক আছে? এখন নেক্সটে আমি ওই বই থেকে আমি এখন আর যাচ্ছি না, আমি এখন স্লাইড পড়াবো আপনাদেরকে। এখন যদি আমি স্লাইডে যাই, তাহলে এটা আপনাদের ফার্স্ট স্লাইডে সবার ফার্স্টে যদি বলি, ডিফাইন করছে ইকোনমিক্সকে, ঠিক আছে? এটা আমি অলরেডি বলেছি, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ, আচ্ছা দাঁড়ান পার্সটা ঠিক করে নিই। আচ্ছা, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ সোসাইটি ম্যানেজেস ইটস স্কেয়ার্স রিসোর্সেস। আচ্ছা আচ্ছা, এখানে আমরা স্কেয়ার্স রিসোর্সেস বা এটা বলতে কি বুঝি? আচ্ছা, আমাদের কিন্তু অনেক আনলিমিটেড ওয়ান্স, মানে আমাদের চাহিদার কোনো শেষ নাই, ঠিক আছে? আমরা যদি আমাকে বলা হয় যে আপনি কি খাবেন, আমি বলবো আমি বিরিয়ানি খাবো, আমি বার্গার খাবো, আমি পিৎজা খাবো, আমার চাহিদা আর কোনো শেষ হবে না, ঠিক আছে? বাট সত্যি কথা বলতে আমি যদি বলি যে আমি কি বার্গার, পিৎজা, বিরিয়ানি এই সব কিছু এক বেলায় খাইতে পারবো? বা আমাকে যদি সারাদিনও দেওয়া হয়, আমি কি আনলিমিটেড ফুড খাইতে পারবো? না। প্রথম কথা, আমি খাইতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার তো সেটা এফোর্ড করারও একটা বিষয় আছে, তাই না? ধরো বললাম যে আমি একটা বার্গার খাবো, আমি এটাকে আচ্ছা ঠিক আছে, ধরেন আমি ধরেন আশেপাশে চিলক্সের বার্গার বলেন, মিস্টার মানিকের বার্গার বলেন, আপনি যদি টেক আউটের বার্গার বলেন, এগুলোর বার্গার ধরেন মোটামুটি 250 থেকে 300, 400, 500-র মধ্যে হয়ে যায়, ঠিক আছে? আমি এটা এফোর্ড করতে ধরেন পারলাম। বাট এখন যদি আমি রাইট নাও বলি যে না, আমি ইন্টারকন্টিনেন্টাল লের বার্গার খাবো, আমি রেডিসনের বার্গার খাবো, অবভিয়াসলি সেটা একটু কস্টলি হবে, সেটার প্রাইস হয়তো বা হবে আপনার 1,500 টাকা। সেটা সেটা আমি ধরেন আজকে এফোর্ড করতে পারলাম, কালকে এফোর্ড করতে পারবো, ডেইলি বেসিসে এফোর্ড করতে পারবো? অবভিয়াসলি সবার একটা লিমিটেশনস থাকে, সেটা এফোর্ড করতে পারবো না। সো আমার আনলিমিটেড যে ওয়ানটা, আমার কি রিসোর্সেস, আমার কি টাকা আনলিমিটেড? না, আমার টাকা তো আনলিমিটেড না। সো এই জন্য আমরা যখন এই মানি ম্যানেজমেন্টটা করব, তখন আমাদের সব কিছু এভাবে ম্যানেজ করতে হবে যে আমাদের শুধু অবশ্যই রিসোর্সেস মানি না, আমাদের সব কিছু হচ্ছে লিমিটেড, ঠিক আছে? বাট আমাদের ওয়ান্স আনলিমিটেড, ওই অনুযায়ী আমাদের সব কিছু ম্যানেজ করতে হবে, সেই জিনিসগুলোই আমরা ডিসকাশন করবো ইকোনমিক্সে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ হাউ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটিস ডিল উইথ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ান্স আর গ্রেটার দেন দ্য লিমিটেড রিসোর্সেস অ্যাভেলেবল টু স্যাটিসফাই দোজ ওয়ান্স। একই কথা, যে আমাদের ওয়ান্সগুলো অনেক বেশি থাকে, বাট আমাদের লিমিটেড রিসোর্সেসটা কম থাকে, যে ওই ওই স্যাটিসফ্যাকশন দেওয়ার মতো আমাদের রিসোর্সেসগুলো থাকে না। আচ্ছা, নেক্সট স্লাইডে যদি আমি যাই, স্কোপ অফ ইকোনমিক্স, এখানে 2 মেজর ফিল্ডসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সের কথা যদি বলি আমরা, এটা খুবই স্পেসিফিক, এটা ফোকাস করছে আপনার ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্টস such as consumers, households, and specific businesses. It analyzes how these entities make decisions, set price, and interact in a specific markets. ওকে,
এখন আমি যদি বলি স্পেসিফিকভাবে, এই মাইক্রো ইকোনমিক্সটা একটা ধরেন ম্যাগনিফাইং গ্লাস, যেটা দিয়ে আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে দেখছি, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের স্টোরিটা দেখছি। ঠিক আছে, ধরেন আমি যদি বলি, হাউ ডু ইউ ডিসাইড ওয়েদার টু বাই অ্যান আইফোন অর আ স্যামসাং? ঠিক আছে, হাউ ডাজ আ সিঙ্গেল লোকাল ক্লোথিং বুটিক ডিসাইড হোয়াট প্রাইস টু চার্জ ফর আ ড্রেস সো দে ডোন্ট লুজ কাস্টমার্স টু আ কম্পিটিটর্স? ঠিক আছে, এখানে কি আমরা স্পেসিফিকভাবে বলতেছি আমার পার্সোনাল চয়েস, আমি কি আইফোন কিনবো নাকি স্যামসাং কিনবো। আমি যদি বলি যে কোনো একটা এই যে লোকাল ক্লোথিং ব্র্যান্ডের কথা বললাম, তারা যে তাদের প্রাইস স্ট্র্যাটেজি সেট করবে, তারা কি করবে যে তাদের কনজিউমারগুলো কি পছন্দ করছে। অনেক ক্লোদিং ব্র্যান্ড আছে যে ছেলেদের পাঞ্জাবি রাখতেছে, যেরকম ঈদে ইলিয়ান। ঠিক আছে, অনেক ক্লোদিং ব্র্যান্ড আছে শুধু মেয়েদেরটা রাখছে। ঠিক আছে, তারা তাহলে তারা দেখবে যে যদি ইলিয়ানের কথা বলি, তারা পাঞ্জাবি রাখতেছে, তারা চিন্তা করবে যে আশেপাশের পাঞ্জাবির দোকানগুলা কম্পিটিটর যাদের, তারা কি প্রাইস সেট করতেছে, তাদের সাথে মিলায় প্রাইস সেট করবে। হ্যাঁ, এলিয়ান আমরা জানি যে একটা নিজেদেরকে একটা পশ ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করে ফেলছে, এলিগেন্ট ব্র্যান্ড। বাট অ্যাকচুয়ালি তারা অত ভালো না, ভালো না ইন আ সেন্স এভাবে বলা চলে যে তারা যে পরিমাণ প্রাইস রাখে ওই পরিমাণ কোয়ালিটিফুল প্রোডাক্ট দেন না। ঠিক আছে, তাদের নাম হয়ে গেছে, মিম টিম বানায়, সবাই তাদেরকে ফেমাস বানায় ফেলছে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ হোয়াট ইট ইজ। ঠিক আছে, এখন হচ্ছে যে যদি আমরা বলি যে তাহলে তারা আচ্ছা, তারা বাজার জিনিসটা সবই দেয়। এখন একটা পাঞ্জাবির দাম যদি, কথার কথা, তারা সেট করলো 1 লাখ, সেই পাঞ্জাবিতে না জরদোজি ওয়ার্ক করা আছে, না এমব্রয়ডারি করা আছে, না কোনো স্টোন ওয়ার্ক করা আছে, তাহলে সেই সেই পাঞ্জাবি কেন মানুষ কিনবে? মানুষ চিন্তা করবে আরে বাবা এইটার চেয়ে তো আমার 1200 টাকার পাঞ্জাবি ভালো। ঠিক আছে, এটা খুব কমন সেন্স। সো তারা একটা, তারা যদি প্রাইস সেটও করতে পারে তাদের ব্র্যান্ডের জন্য, হাইয়েস্ট গেলে তারা 10,000 চার্জ করতে পারে, যেটা তারা করে। বাট বাট আমি যদি বলি, তারা অনেক হিউজ চার্জ করতে পারবে না, কারণ তাদের ওই পরিমাণ কম্পিটিটরদের সাথে দেখে, কম্পিটিটররা কী করছে সেটা দেখে তাদের প্রাইসটা দিতে হয়। সো এই যে স্পেসিফিক একটা ক্লোথিং ব্র্যান্ড, স্পেসিফিক আমার পার্সোনাল চয়েস, এই জিনিসগুলো মাইক্রো ইকোনমিক্স কাজ করে, যে একটা কনজিউমার কী কিনবে, একটা হাউস হোল্ড, একটা স্পেসিফিক বিজনেস, এগুলো নিয়ে মাইক্রো ইকোনমিক্স কাজ করে। ঠিক আছে, আমি যদি বলি ম্যাক্রো ইকোনমিক্স, ঠিক আছে, এটা কি করে, এটা যদি আমি বলি, এটা একটা স্যাটেলাইট ভিউ দেয় আউটার স্পেসে। ঠিক আছে, যদি ওটা বলে একটা একটা ধরেন ম্যাগনিফাইং গ্লাস, ছোট করে দেখছি আমরা কোনো কিছু একটা ছোট লেন্সে, আর এটা পুরো স্যাটেলাইট ভিউ, ম্যাক্রো ওভারঅল। ঠিক আছে, স্টাডিজ দ্য ইকোনমি অ্যাজ আ হোল, ইট অ্যানালাইজেস লার্জ স্কেল অর অ্যাগ্রিগেট ফেনোমেনা লাইক ন্যাশনাল ইনকাম, ইকোনমিক গ্রোথ, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, একটা দেশের ন্যাশনাল ইনকাম কি, ইকোনমিক গ্রোথ কি, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে কেন আমরা ম্যাক্রো শিখবো প্লাস মাইক্রো শিখবো। কারণ হচ্ছে যে আমরা যদি বলি, আমরা যখন একটা বিজনেস করব, সেটা আমাদের কম্পিটিটররা কী করছে, আমার কনজিউমাররা কী চাচ্ছে, সেগুলো তো আমার দেখতেই হচ্ছে। পাশাপাশি আমাদেরকে দেখতে হচ্ছে কান্ট্রির সব কিছু কেমন আছে, কান্ট্রির ইনফ্লেশন রেট কেমন, কমপ্লিট কান্ট্রির একটা কান্ট্রির যে পপুলেশন আছে তাদের ন্যাশনাল ইনকামটা কেমন, এরপর হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রেটটা, ওগুলোর উপর ডিপেন্ড করবে যে আমার প্রোডাক্টটা কি সেল হবে নাকি। মানে আলটিমেটলি কিন্তু আমার ম্যাক্রো ইকোনমিক্স পার্সপেক্টিভ চিন্তা করা লাগতেছে। কান্ট্রির অবস্থা ধরেন জুলাইয়ের আন্দোলনের যে অবস্থা, কেউ কি অনলাইনে অর্ডার করতে পারছে, ইন্টারনেটই তো নাই। কেউ কি ওই মোমেন্টে চিন্তা করছে যে আমি দোকানে যে, বা আমি হচ্ছে কোনো শপে যে আমি শপিং করব, সব তো বন্ধ, ভাঙচুর অবস্থা। আমাদের মতো কান্ট্রিতে রাজনৈতিক বা পলিটিক্যাল যে ইনস্ট্যাবিলিটিগুলো থাকে, এখানে এখানে তো আপনি যদি এই জিনিসগুলো পার্সপেক্টিভে চিন্তা না করেন, তাহলে তো আপনি বিজনেসে আগাতে পারবেন না, তাই না? ধরেন এই কোভিড-19টা যে ইন্টারন্যাশনালি হোল একটা আসলো, সেই জিনিসটা পরে দেখেন মার্কেট স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ হয়ে গেছে। সবাই কিন্তু অনলাইন বিজনেসে ঝুঁকে পড়ছে। এই টাইমটাতে অনলাইন বিজনেসই সবচেয়ে বেশি ভালো করছে, ইভেন এখনও করে যাচ্ছে। এর আগে কিন্তু আমরা অনলাইন বিজনেসকে এত পাত্তাও দিতাম না, সামনাসামনি দেখে অর্ডার দিব, সবসময় এই টাইপের একটা পার্সপেক্টিভ কাজ করতো, অনলাইনে ভালো জিনিস দিবে না। বাট এখন যদি আমি দেখি মার্কেটে ওটা কম কম কালেকশন, অনলাইনে কালেকশনই কালেকশন। ঠিক আছে, সো এভাবে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স চিন্তা করতে হবে। আমরা শুধু মাইক্রো চিন্তা করলে হবে না যে
স্পেসিফিক প্রাইস, আমাদের চিন্তা করতে হবে যে ইকোনমিটা স্টেবল কি না আমাদের কোম্পানির জন্য। আমি যদি আমাদের ইকোনমি স্টেবল না হয়, আমি কি নতুন একটা ফ্যাক্টরি চাইলেই দিয়ে দিতে পারবো না। সো এই জিনিসগুলো দেখাটা অনেক জরুরি। আচ্ছা, আমি যদি নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে ভ্যারিয়াস ইকোনমিক সিস্টেমস। ওকে, একটু জুম করি। ভ্যারিয়াস ইকোনমিক সিস্টেমস, এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ক্যাপিটালিজম, কমিউনিজম, মিক্সড ইকোনমি। ওকে, সবার ফার্স্টে যদি আমরা যাওয়ার আগে আমরা বলি ইকোনমিক সিস্টেম শেপ হাউ কান্ট্রিজ ডিস্ট্রিবিউট রিসোর্সেস, প্রডিউস গুডস অ্যান্ড মেক চয়েসেস। ঠিক আছে, এখন এটার উপর ডিপেন্ড করে আমরা এই সিস্টেমকে তিনটা ভাগে ভাগ করছি। আমরা যদি ফার্স্টে বলি ক্যাপিটালিজম, সো হোয়াট ইজ ক্যাপিটালিজম? সো ক্যাপিটালিজম ইজ ড্রাইভেন বাই ইন্ডিভিজুয়াল ফ্রিডম, মার্কেট কম্পিটিশন অ্যান্ড দ্য পারসুইট অফ ওয়েলথ। ঠিক আছে, এটা কিভাবে কাজ করতেছে? এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, মানে এখানে একটা অ্যাডাম স্মিথ বলেছে যে এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে একটা ইনভিজিবল হ্যান্ড বলতে যে হ্যান্ডটা কেউ দেখছে না, বাট ওই হ্যান্ড দ্বারা সব কিছু কন্ট্রোল হচ্ছে। সেটা কিভাবে কন্ট্রোল হচ্ছে সেটা আমরা এখন দেখব। তো সবার ফার্স্টে যদি আমরা দেখি, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে প্রাইভেট ওনারশিপ। এখানে বলেছে ইন্ডিভিজুয়াল ওন রিসোর্সেস। এখানে যেটা হয়, এক একটা প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট ওনারশিপ বেশি থাকে, মূলত তাদের মাধ্যমেই দেশের সব প্রোডাক্টস বা কমোডিটিসগুলো উৎপাদন হয়। ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রাইভেট বিজনেসেস, নট দ্য গভর্নমেন্ট। সো ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্রাইভেট বিজনেস তারা কি করে, জমির মালিক হয়, তাদের ফ্যাক্টরি থাকে, টেকনোলজি থাকে। ঠিক আছে, যেরকম যদি একটা উদাহরণ দিই, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আ টেক কোম্পানি, you must buy the computers, rent the office space and own the final software. ঠিক আছে, সো এইটা আপনার যে একটা প্রাইভেট একটা কোম্পানি, টেক কোম্পানি, সেটা সেটা হচ্ছে এই ক্যাপিটালিজমের মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে সেকেন্ড পয়েন্টে যেটা বলছে ফ্রি মার্কেট। ফ্রি মার্কেটের আন্ডারে যেটা হয়, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সেট করে প্রাইস। এটা কিভাবে করে? এখানে হচ্ছে প্রাইজেস, ওয়েজেস অ্যান্ড হোয়াট গেটস মেড আর ডিসাইডেড ন্যাচারালি বাই দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কীভাবে? ধরেন যে আপনার কোম্পানি সাপ্লাই করতে পারছে 2000 ইউনিটস, ঠিক আছে, সাপ্লাই করতে পারছে, বাট এটার ডিমান্ড আলটিমেটলি 1000 ইউনিটস। তাহলে আপনার কোম্পানি 1000 ইউনিট উৎপাদন করতে পারে, বাট কাস্টমাররা চাচ্ছে কত? 1000। সো এই যে আপনার কোম্পানি বেশি বেশি উৎপাদন করতেছে, কাস্টমার এটা চাচ্ছে না, কাস্টমারদের ডিমান্ড কম, আপনি কি করবেন? প্রাইস বাড়াই দিবেন। কারণ আপনি চাবেন যে না, কাস্টমাররা এত, আমার উৎপাদন বেশি হচ্ছে, তাহলে আমার যেহেতু বাকি 1000টা সেল হচ্ছে না, আমার তো পোষাইতে হবে, আমার তো প্রফিট করতে হবে, আমার তো সব সেল হচ্ছে না, আমার তো নষ্ট হচ্ছে প্রোডাক্ট। আপনি কি করবেন? ওই 1000টা দিয়ে যাতে এনাফ প্রফিট করতে পারবেন, আপনি প্রাইস বাড়াই দিবেন। আপনি যখন প্রাইস বাড়াই দিবেন, তখন আলটিমেটলি ওদের কেনার ইচ্ছাটা কমে যাবে, ওদের ডিমান্ডটা কমে যাবে। তো এভাবে দেখা যাবে যে ওদের ডিমান্ড কমবে, আপনিও দেখা যাবে ওদের যখন ডিমান্ড করবে আপনিও সাপ্লাইটা কমায় দেওয়ার চেষ্টা করবে। এভাবে নিজে নিজে এই মার্কেটটা প্রাইসটা সেট করে। আবার একটা জিনিস, আপনি যখন প্রাইস সেট করবে তখন আপনি দেখবেন কম্পিটিটররা কি প্রাইসে দিচ্ছে। আপনি যদি দেখেন যে কম্পিটিটররা একটা প্রোডাক্ট 10 টাকায় দিচ্ছে, আপনি কি চাইলে এটা 20 টাকায় দিতে পারবেন? না। অনেক কম্পিটিটিভ আমাদের মার্কেট, আপনি চাইলেই কোনো কিছু অনেক বেশি প্রাইসে দিতে পারবেন না। কেউ কেউ 10 টাকায় দিতেছে মানে আপনার 11 টাকা বা 9 বা তার চেয়ে কমে দিতে হবে। 11 টাকা হলেও আপনি মার্কেট হারাবেন, আপনি সেটা 9 টাকা দিতে হবে। আপনি যদি রিয়েল ওয়ার্ল্ডে যান, আপনি দেখবেন এখন আমাদের বায়ারের চেয়ে বেশি সেলার। ঠিক আছে, সো আপনার ওইভাবেই সব কিছু সেট হয়। আচ্ছা, এখানে গভর্নমেন্ট কোনো কিছু মানে হস্তক্ষেপ করে না, যেভাবে করবেন ওইভাবে করবেন, আপনারা নিজেরাই সব কিছু সেট করেন। আবার যদি দেখা যায় যে কোনো একটা প্রোডাক্ট আপনি উৎপাদন করেছেন, সেটা কেউ কিনতেই যাচ্ছে না, ওইটার প্রাইস আলটিমেটলি ড্রপ করেই। আপনি যদি কোনো কিছুর প্রাইস অনেক বেশি দেন, সেটা কাস্টমার ভাববে এটা বেশি দামে আমি কিনবো না, ওটার প্রাইস আলটিমেটলি ড্রপ করে। সো এভাবেই নিজেদের মধ্যেই একটা কম্পিটিশনের মাধ্যমে মেকানিজমটা ঠিক থাকে। দেন আমি যদি বলি, এটা হচ্ছে প্রফিট মোটিভ। ঠিক আছে, প্রফিট মোটিভ ড্রাইভস ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন। ড্রাইভস ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন, এটা কিভাবে করছে? আচ্ছা, এটা যেভাবে করছে সেটা হচ্ছে যে
আপনার আচ্ছা, প্রফিট মোটিভ ড্রাইভস ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন। আচ্ছা, the desire to make money is the engine of the economy. It gives people a financial reason to take risk, invest their savings and build new things. আপনি যদি মনে হয় যে আপনি প্রফিট করবেন না, তাহলে কি আপনি কোনো বিজনেস দিবেন? সব প্রাইভেট প্রাইভেট যারা করে তাদের মেইন মোটিভই থাকে আমি প্রফিট করবো। ইভেন প্রফিটের মাত্রাটা তারা এত ডেসপারেট হয়ে যায় যে তারা অনেক টাইমে চিন্তা করে যে অ্যাট এনি কস্ট তাদের কাস্টমারদেরকে ঠকায়, কাস্টমারদেরকে মেরে ফেলে বিষ খাওয়ায় হইলেও আমি প্রফিট করব। সবার স্ট্র্যাটেজিটা এরকম জঘন্য আমাদের দেশে আমি যদি চিন্তা করি। তো এখানে যদি আমি অত অ্যাগ্রেসিভ ওয়েতে না যাই, নর্মালি যদি চিন্তা করি প্রফিট মোটিভ থাকে, ঠিক আছে? যে আপনি ইনভেস্ট করবেন, ইনোভেট করবেন, নতুন নতুন কীভাবে প্রোডাক্ট কাস্টমারদেরকে এনে দিতে পারবেন সেইগুলো বেশি থাকে। আর এখানে অলরেডি আমি এটা ডিসকাস করে ফেলেছি, কম্পিটিশন থাকে, ফার্মস কম্পিট ফর কাস্টমার্স, ঠিক আছে? একটা যে সবচেয়ে কম প্রাইস সেট করবে আপনাকে ভালো প্রোডাক্ট দিবে, আপনি সেটাই পারচেস করতে চাবেন। যেরকম আমরা যদি উদাহরণ হিসেবে দেখি অ্যাপেল আর স্যামসাং, ওরা কনস্ট্যান্টলি একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে তারা কি কম্পিট করছে যে কে বেটার ক্যামেরা দিচ্ছে, কে বেটার স্ক্রিন দিচ্ছে, কিভাবে কাস্টমারদেরকে উইন করা যাচ্ছে, ঠিক আছে? আপনি দেখবেন যে আইফোনের ফ্যান বেজ আলাদা, স্যামসাংয়ের ফ্যান বেজ আলাদা। খুব কম মানুষ আছে যে স্যামসাং আইফোন দুটো ইউজ করে। নর্মালি যে আইফোন ইউজ করে সে স্যামসাংকে অতটা পছন্দ করে না, আবার যে স্যামসাং ইউজ করে সে স্যামসাংই কমফোর্টেবল, আইফোন অতটা পছন্দ করে না। আর যাদের ধরেন অনেক অনেক টাকা, তারা ভাবে যে আচ্ছা ভাই স্যামসাং একটা থাকুক, আচ্ছা আমার আইফোন একটা থাকুক, আমার আদার্স আদার্স অন্যান্য ব্র্যান্ডেরও নোকিয়া একটা থাকুক, তাদের তো সবই আছে, ওইটা অন্য হিসাব। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা যদি প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করি, ইনোভেশন অ্যান্ড গ্রোথ অ্যান্ড কনজিউমার চয়েস, এই দুটাকে আমরা প্রোজ, এটা আমরা অ্যাডভান্টেজ বলতে পারি, ঠিক আছে? আহ, আর যদি আমরা বলি যে এখানে কেন ইনোভেশন, গ্রোথ আর কনজিউমার চয়েস হচ্ছে কেন এটার অ্যাডভান্টেজ, কারণ হচ্ছে যে যখন আপনার প্রাইভেট ওনারশিপ হবে তখন মানে কনজিউমাররা চুজ করবে যে না আমি এই প্রোডাক্টটা ভালো লাগতেছে এই কোম্পানি থেকে কিনবো। এনে কনজিউমারদের একটা চয়েস, এই কোম্পানিতে আমাকে কমে দিচ্ছে এই কোম্পানি থেকে কিনবো, বা এই হসপিটালে যাবো না ওই হসপিটালে যাবো, ঠিক আছে? একটা চয়েস থাকে, তারা চয়েস মেক করতে পারে। অ্যান্ড কোম্পানিগুলো নিজেরা চায় যে কে কত ভালো কিছু নিয়ে আসতে পারে, নতুন প্রোডাক্ট দিতে পারে, তো তাদের একটা ইনোভেশন থাকে। আর এখানে যেটা কনস থাকে বা ডিসঅ্যাডভান্টেজ আমি যদি বলি, সেটা হচ্ছে যে ওয়েলথ ইনইকুয়ালিটি অ্যান্ড মার্কেট ফেলিওর্স। আচ্ছা, কীভাবে ওয়েলথ ইনইকুয়ালিটি হয়? সেটা হচ্ছে দেখবেন ক্যাপিটালিস্ট সোসাইটিতে যারা বড়লোক তারা বড়লোকই হতে থাকে, আর যারা গরিব তারা গরিবই থেকে যায়, ঠিক আছে? এটা থাকে, এভাবে ওয়েলথ ইনইকুয়ালিটি ক্রিয়েট হয়। যে ওয়েলথ টেন্ডস টু কনস্ট্রে ওয়েলথ হচ্ছে ওয়েলথ টেন্ড করে যে সে কনসেন্ট্রেট করবে অ্যাট দ্য টপ। ধরেন একটা প্রোডাক্ট আপনি চিন্তা করবেন যখন মার্কেটে আনেন, ধরেন আইফোন, আইফোন কি সবাই এফোর্ড করতে পারে? না। আইফোনের তো ধরেন প্রাইস 1 লাখ হয় নিয়ার অ্যাবাউট, কেউ যদি সেকেন্ড হ্যান্ড নতুন কেনে 1 লাখ 1.5 লাখ টাকা হয়, সবাই এফোর্ড করতে পারে না। এখন এখন আইফোনের যে কোম্পানি, অ্যাপেল কোম্পানি, সে কি এটা চিন্তা করবে যে এফোর্ড করতে পারছে না, ঠিক আছে আমি একটা আমি ঠিক আছে 10,000 টাকার একটা ফোন আনি? নো, তাদের মার্কেটে নিশ মার্কেট, তারা এটা কখনোই চিন্তা করবে না। সো এই যে তাদের মাইন্ডসেট কি ক্যাপিটালিস্টিক, তারা আম জনতার কথা চিন্তাই করতেছে না। তো একটা ওয়েলথ ইনইকুয়ালিটি ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড মার্কেটেও দেখা যায়, বা এখন সবার কাছেই অ্যাভেলেবল, বাট একটা টাইমে দেখা যেত যে শুধু বড় লোকদের হাতে আইফোন থাকতেছে, তারা এমন একটা ভাব আমার আছে তোর কি আছে, এরকম একটা পার্ট নিচ্ছে। বাট এখন আমরা ইউজুয়ালি দেখতে পারি সেকেন্ড হ্যান্ড হোক, ইভেন এখন তো আইফোন আপনার হচ্ছে 17 Pro Max পর্যন্ত বের হয়ে গেছে, বাট যদি অনেক আগে মানে মানুষের কাছে 7ও এখন আসে, মানুষ সেকেন্ড হ্যান্ড ইউজ করলেও 7 পর্যন্ত আসে, যে থাকে মানুষের কাছে একটা, ঠিক আছে? তো এখন একটু নর্মাল হয়েছে, বাট আগে এটা একটু অ্যাবনর্মাল ছিল, যাই হোক। সো তারা একটা ইনইকুয়ালিটি ক্রিয়েট করে রাখে। আচ্ছা, মার্কেট ফেলিওর কীভাবে হয়? মার্কেট ফেলিওর হয় যে মনে করেন একটা সিচুয়েশন, ঠিক আছে? সিচুয়েশনে একটা গুডস যেটা সবার জন্য ভালো, ধরেন একটা ওষুধ, সেটা জনগণের জন্য অনেক উপকারী, বাট কোম্পানি চিন্তা করবে যে আচ্ছা এই ওষুধটা ধরেন গ্রামগঞ্জে বা কোনো জায়গায় ওই ওষুধটা অনেক নিডেড, কারণ ওদের দেখা যায় একটা রোগ হচ্ছে যে রোগের জন্য এই ওষুধটা দরকার। এখন গ্রামগঞ্জ ওই ওষুধটার ধরেন বানাতে খরচ হয় 500 টাকা, আমি চিন্তা করবে যে এই ওষুধটা গ্রামের মানুষজন এফোর্ড করতে পারবে না, আমি এই ওষুধটা, প্রাইভেট কোম্পানি চিন্তা করবে আমি এই ওষুধটা বানাবো না, ফার্মাসিউটিক্যালস বানাচ্ছে না। কিন্তু
তাহলে কি হলো যে আপনি কনজিউমারের যেটা পছন্দ বা যেটা দরকার সেভাবে আপনি কিন্তু দিতে পারতেছেন না। ঠিক আছে, এটা একটা সমস্যা হয়। আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনি চিন্তা করবেন প্রফিটের কথা, তখন দেখা যাবে আপনার ফ্যাক্টরি পলিউশন হবে, অনেক আনকোঅর্ডিনেটেড থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখা যাবে আপনি ওইভাবে কেয়ার করবেন না জনগণের কথা। ঠিক আছে, এই জিনিসগুলো আবার যেটাতে কেয়ার করা হবে সেটা হচ্ছে কমিউনিজম। কমিউনিজমতে যেটা দেখা হয় সেটা হচ্ছে সোশিও ইকোনমিক ইকুয়ালিটি। এখানে কি করে বা এলিমিনেট করে প্রাইভেট প্রফিট অ্যান্ড সোশ্যাল ক্লাস। এখানে কোনো ক্লাস থাকে না, এখানে সবাইকে সমান চোখে দেখা হয়। ঠিক আছে, এখানে যদি কোর ফিচার্সগুলো নিয়ে আলোচনা করি, ফার্স্ট ফিচার হচ্ছে কালেকটিভ ওনারশিপ, স্টেট ওনস মিনস অফ প্রোডাকশন। ঠিক আছে, এখানে স্টেট ওনস মিনস অফ প্রোডাকশন এটা বলতে কি বলেছে, কি বুঝিয়েছে? যদি আমরা চিন্তা করি কমিউনিটি বা স্টেট, সে হচ্ছে এমনভাবে প্রোডাক্ট দিবে বা এমন একটা প্রোডাক্ট উৎপন্ন করবে যেটা সোসাইটির ভালো হবে। সোসাইটির কিভাবে কল্যাণ হয়, কল্যাণ সাধন করা যায়, জনকল্যাণ সাধন হয় সেইভাবে যেতে, সে কিন্তু তার নিজের ওনার, তার নিজের প্রফিট কিভাবে হবে সেটা চিন্তা করবে না। সে সেলফিশ হবে না অন্য ক্যাপিটালিজমের মতো, সে অ্যাজ আ হোল চিন্তা করবে। যেমন আমি যদি বলি বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে কিন্তু লসে আছে বছরের পর বছর। বাংলাদেশ রেলওয়ে রেল স্টেশন, এখানে কিন্তু যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে এই অনুযায়ী কিন্তু পোষায় আসতেছে না। আপনার যদি ঈদ বাদে বা কোনো ওকেশন না ধরি, আপনার ট্রেন মোটামুটি খালি থাকে। ঠিক আছে, এখানে সরকারের ভর্তুকি দিতে হয়, তাও এখন সরকার ট্রেন কি বন্ধ করে দিছে? ট্রেন লাইন না, রেল লাইন কি বন্ধ করে দিছে? না। কারণ এটা একটা পাবলিক গুড। সরকার এখানে লস হইলেও সরকার চালাইতে হবে, কারণ মানুষ এখানে উপকার উপকার হচ্ছে। ঈদের টাইমে যাইতে হবে, বছরে যদি একবার যায় তাও তার এটা চালাইতে হবে। যেরকম আমি যদি বলি কোরিয়ায়, মেবি আমি একটা নিউজ দেখেছিলাম, কোরিয়ায় হচ্ছে ওদের একটা ট্রেন আছে, সেই ট্রেনে বছরের পর বছর কোনো যাত্রী নাই, কেউ নাই, কিচ্ছু নাই। তো সরকার চিন্তা করছিল যে এটা বন্ধ করে দিবে। তা এটার জন্য যখন মনিটরিংয়ে গেল, তখন তারা দেখলো যে একটা মেয়ে, সে ওই ট্রেনটা দিয়ে স্কুল বা কলেজ যেখানে যাওয়া সে যাচ্ছে রেগুলার। শুধু এই একটা মেয়ে ওই বাসে, ওই ট্রেনে, সরি ওই ট্রেনে চলতেছে দেখে তারা ওই ট্রেনটা অফ করে নাই 5 বছর ওই মেয়েটার জন্য। মানে ওই মেয়েটা ওর ডিগ্রি কমপ্লিট করছে, এরপর ওই ট্রেনটা পার্মানেন্টলি অফ করে দিছে। সো এই যে একটা সরকার যে জনকল্যাণ একজনের হইলেও চিন্তা করে তার, কিন্তু নর্মালি তো প্রাইভেট ওনারশিপ সেটা চিন্তা করে না। ঠিক আছে, এই জিনিসটা গেল। এখানে দেখা যায় যে সরকার সব ফ্যাক্টরিজ বলেন, ফার্মস বলেন, রিসোর্সগুলা সরকার ওন করে, এখানে কোনো প্রাইভেট প্রপার্টি থাকে না। ঠিক আছে, এরপর যদি আমরা বলি সেন্ট্রাল প্ল্যানিং, স্টেট ডিরেক্টস প্রোডাকশন। এটা অলরেডি আমি বলছি যে যেটা সুবিধা বা যেটা দরকার সেটা জনগণ যেই প্রাইসে সবাই নিতে চায় বা যেই প্রাইস তাদের জন্য ভালো হবে সেভাবে প্রাইস সেট করে। এমন না যে যে একটা আমি প্রাইস ইম্পোজ করে দিলাম, এরকম কোনো জোর জবরদস্তি নাই। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি বলি আচ্ছা নো প্রাইভেট হচ্ছে ক্লাসলেস সোসাইটি, নো প্রাইভেট প্রফিট অ্যাকুমুলেশন। এখানে যদি বলি যে এখানে তো কোনো এরকম নাই যে ইন্ডিভিজুয়ালের হাতে অনেক ওয়েলথ থাকতেছে বা ইন্ডিভিজুয়াল পার্সোনাল প্রফিট করতেছে বা ইকোনমিক ক্লাস ক্রিয়েট হচ্ছে, এখানে কোনো এরকম বিষয় নাই। ঠিক আছে, এখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, রিসোর্সেস শেয়ার বাই অল। এখানে প্রোজ অ্যান্ড কনস আছে, এখানে রিডিউস ইনইকুয়ালিটি, ইউনিভার্সাল বেসিক নিড। এখানে ইনইকুয়ালিটি থাকে না, কারণ যার অনেক টাকা আছে সেও সেম প্রোডাক্ট পায়, যার কোনো টাকা পয়সা নেই সেও সেম প্রোডাক্ট পায়, দেখা যায় তাকে ফ্রিতে দিচ্ছে। আর ইউনিভার্সাল বেসিক নিডসের কথা যদি বলি, সরকার ওই প্রোডাক্টগুলোই বানায় যেগুলো দরকার। তারা হচ্ছে এই টাইপের কাজ করে না যে এমন একটা জিনিস যে বেনিফিটসের জন্য দিলাম। তারা যদি দরকার হয় যে একটা প্রোডাক্ট যেটাতে লাভ হবে না তাও সেটা দেয়, এটা লো ইনসেন্টিভ হয়। এটা খারাপ দিক বা কনস যদি বলি, লো ইনসেন্টিভ হয়, ইনএফিসিয়েন্সি বা কন্ট্রোল হয়। এটা কেন, এটা 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 কেন লো এফিসিয়েন্সি বা যদি বলি লো ইনসেন্টিভ, লো এফিসিয়েন্সি ইনএফিসিয়েন্সি বা লো ইনসেন্টিভ হচ্ছে এই কারণে যে এটার যদি প্রফিট প্রফিট যদি অনেক বেশি আর্ন না করতে পারে, এটার যে ওয়ার্কার থাকে এদেরকে ওরা কম স্যালারি দেয়, কম স্যালারি অফার করে, তখন দেখা যায় যারা ওয়ার্কার হোক বা এমপ্লয় হোক তারা ইনোভেটিভ হয় না। আমরা সরকারি চাকরিগুলো দেখি না যে এরা কিছু করতে চায় না, কারণ এদের সুপারভিশনগুলো অনেক কম থাকে। এরা এরা ওইভাবে এদের কাজ বা এদের এদের জিনিসপত্র
অনেক কম থাকে, এদের এদের রেসপন্সিবিলিটি কম থাকে বা এদের কাজ করার অনীহা থাকে, কারণ এটা ফাঁকি দিতে পারে, ঠিক আছে, ওই বিউরোক্র্যাটিক প্রসেসটা থেকে বের হয়ে আসতে পারে না। আবার যদি ওয়ার্কারদেরকে ন্যায্য মজুরি দেওয়া না হয় বা ধরেন পারফেক্টলি দেওয়া হচ্ছে না, মানে সব কিছু মিলে একটা ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হয়, সেটা প্রপারলি, যেরকম আমি ক্লাসে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি যদি একটা প্রাইভেট হসপিটালে যেরকম আমরা দেখি সার্ভিসগুলো ভালো, একটা পাবলিক হসপিটালের সেরকম থাকে না, ঠিক আছে, সব কিছু মিলে একটা ইনএফিসিয়েন্সি দেখা যায়, এটা আপনারা জানেনই। আচ্ছা, নেক্সট যদি বলি মিক্সড ইকোনমি, মিক্সড ইকোনমিতে দুটো মিক্স হবে, প্রাইভেট ওনারশিপও থাকবে এবং গভর্নমেন্টেরও কিছু ওনারশিপ থাকবে, ঠিক আছে। মিক্সড ইকোনমিতে হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম মিক্সড, এখানে ফ্রি মার্কেটের ওই সিস্টেমটাও থাকে এবং গভর্নমেন্টও নিজেও ইন্টারভেনশন করে, ঠিক আছে। কীভাবে গভর্নমেন্ট ইন্টারভেনশন করে? যাতে মার্কেট ফেলিওর না হয় এবং প্রতিটা সিটিজেন্সের রাইটগুলো প্রোটেক্ট হয়, ঠিক আছে। আমি যদি এটা বলি যে ধরেন গভর্নমেন্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিল প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, যে তোমরা এনভায়রনমেন্টাল এই ল ফলো করবা, তোমরা ওয়েজেস এই মানে ওয়েজ দেওয়ার টাইমে এটা মিনিমাম এত টাকা নিচে হতে পারবে না। আমাদের আরএমজি সেক্টরে দিছে না সরকার, যে এত টাকা নিম্নে হতে পারবে না কোনো শ্রমিকের মজুরি, যাতে ওরা না ঠকে বা এই টাইপের আর কি। সো এইটা, তো এখানে গভর্নমেন্টও কিছু ইন্টারভেনশন দিবে অ্যান্ড হচ্ছে প্রাইভেট ওনারশিপ তো থাকবেই, দুজন মিলে প্রপারলি চালাবে। যদি আমি বলি ধরেন একটা প্রাইভেট এয়ারলাইন্স, সে প্যাসেঞ্জার ক্যারি করতেছে প্রফিটের জন্য, কিন্তু সাথে সাথে গভর্নমেন্টেরও এয়ারলাইন্স আছে আমাদের দেশে বা সব দেশেই আছে, সে কি করতেছে, সে চাচ্ছে যাতে সেফটি ইনশিওর হোক, জনগণ যাতে সেফটি ইনশিওর করতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রাইভেট এয়ারলাইন্সগুলো কী করতেছে না, হ্যাঁ তারাও সেফটি ইনশিওর করতেছে, বাট তারা চিন্তা করতেছে যে আমাদের প্রফিটও কীভাবে অনেক বেশি করা লাগে। বাট সরকারের কোনো গভর্নমেন্ট এয়ারলাইন্স হয়, তারা তাদের জিনিসটা একটু কম হয়, প্রফিটের মোটিভটা একটু কম থাকে। আচ্ছা, রেগুলেটেড মার্কেটস গভর্নমেন্ট ইন্টারভেন করে সিলেক্টিভলি, এটা আমি অলরেডি বলে দিলাম। সোশ্যাল ওয়েলফেয়ার, সেফটিও থাকে এবং মার্কেট নিজে নিজে ভালো প্রোডাক্টও দেয়, সেফটিও থাকে। যেসব প্রোডাক্টগুলো গভর্নমেন্ট চায় যে না প্রাইভেট ওনারশিপরা ওই জিনিসগুলো করবে না, গভর্নমেন্ট ওই প্রোডাক্টগুলো উৎপাদন করে। ব্যালেন্স গোলস থাকে, এফিসিয়েন্সিও থাকে, ইকুইটি থাকে, মানে বোথ সব কিছু মিলাই থাকে। এখানে ফ্লেক্সিবল অ্যান্ড প্র্যাগমেটিক থাকে, মিটিগেট এক্সট্রিমস, পলিসি টেনশন অ্যান্ড ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি। আচ্ছা, এখানে যদি আমি বলি যে অ্যাডভান্টেজ হচ্ছে ফ্লেক্সিবল, প্র্যাগমেটিক অ্যান্ড মিটিগেটস এক্সট্রিম, এটা বলতে কি বুঝাইছে? এটা বলতে যদি আমি বুঝাই যে এখানে প্রাইভেট ওনারশিপরা নিজেদের খামখেয়ালি মতো বিজনেস করে না, ওদের উপরে একটা ধরেন ওই যে রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দেয়। আর পলিসি টেনশন আর ব্যুরোক্র্যাটিক কমপ্লেক্সিটি যদি আমরা বলি, ঠিক আছে, সেখানে যেটা হয় যে কনস্ট্যান্ট একটা পলিটিক্যাল ফাইট চলতে থাকে আমাদের দেশে। গভর্নমেন্টের এই সমস্যাটা থাকে যে যে কোম্পানিগুলো পলিটিক্যালি বেশি সলভেন্ট হয়, পলিটিক্যাল কানেকশন বেশি থাকে, ওই কোম্পানিগুলো আগায় যায়, আর যাতে কানেকশন একটু কম থাকে তাদের সমস্যা হয়, ঠিক আছে। তো অল ওভার সব কিছু মিলায়। আচ্ছা, আমরা যদি উদাহরণে যাই তাহলে হচ্ছে যে ক্যাপিটালিস্ট হচ্ছে ইউএসএ, সিঙ্গাপুর। ইউএসএতে আমরা যদি ধরি বড় বড় যে ব্র্যান্ডগুলা, তারাই মেনলি কন্ট্রোল করে, তাদের ইনভিজিবল হ্যান্ড দ্বারা সব কিছু তারাই সেট করে, কম্পিটিটর অনুযায়ী সব কিছু চলে, ঠিক আছে। কমিউনিজম যদি বলি, গভর্নমেন্ট সব কিছু দেয়, নর্থ কোরিয়া, চায়না। আর মিক্সড ইকোনমি বাংলাদেশ, ঠিক আছে। এখন যদি আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইড, ইয়েস। আচ্ছা, ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেমস। ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেমসগুলো কি? What to produce, how to produce, and for whom to produce. আচ্ছা, নেক্সট স্লাইডে আরও এলাবোরেট আছে। What to produce, এখানে কি বলা হয়েছে? No country can produce all the goods because there are limited resources available to them. Therefore, a choice has to be made between the different types of commodities that a country can produce with its available resources. আচ্ছা, এখানে কি বলা হয়েছে? এভরি ইকোনমি, ওয়েদার ইটস ইউনাইটেড স্টেটস অর বাংলাদেশ, আর যে কোনো একটা টাইনি যদি আমি আইল্যান্ডের কথাও চিন্তা করি, সবারই একটা কোশ্চেন থাকে যে আমি কি প্রডিউস করব। কারণ হচ্ছে আমাদের রিসোর্সেসগুলো লিমিটেড থাকে, আমরা মানে চাইলেই সব কিছু উৎপাদন করতে পারি না, ঠিক আছে। যদি আমি এখানে একটা উদাহরণ হিসেবে ধরি যে একটা আমাদের যদি আমাদের ল্যান্ডের কথাও বলি, আমাদের ল্যান্ডও কিন্তু লিমিটেড, ঠিক আছে, আমাদের কিন্তু আনলিমিটেড না। আমাদের আয়তন বা আমাদের সীমানা আমরা ম্যাপে দেখি না, লিমিটেড, ঠিক আছে। তো আমরা যদি বলি যে আপনি ধরেন একটা জমি আছে, ঠিক আছে, সেই জমিতে আপনি চান যে
100 একর জমি আছে ধরেন, ঠিক আছে, সেখানে আপনি চান যে ম্যাঙ্গো উৎপাদন করবেন, ঠিক আছে, আপনি কি সেম জমিটাতে আপনি কি আবার একটা পার্ক বানাইতে পারবেন? যে আপনি ধরেন একটা হাইটেক সফটওয়্যার পার্ক বানাবেন, সেটা কি পারবেন? না। আপনার যে কোনো একটা ডিসিশনে আসতে হবে। সো আপনি চাইলেই কিন্তু আপনার ল্যান্ড একটা 100 একর, আপনি কিন্তু চাইলেই হাইটেক পার্ক বানায় বসে থাকলেন না, ঠিক আছে? তখন আপনার চিন্তা করতে হবে যে আচ্ছা আমার 100 একর জমি আছে, আমি 50 একরে করলাম আম চাষ করলাম, 50 একরে করলাম পার্ক। আর আপনার পার্কটা একটু ছোট হয়ে আসবে, বাট যে কোনো একটাতে যাওয়া ফিজিবল, ঠিক আছে? আমরা যদি আরও বলি, ফর ইনস্ট্যান্স ফার্ম, এখানে একটা উদাহরণ দিছে যে একটা ফার্মার ধরেন হচ্ছে যে এই যে গম এবং ধান দুইটাই উৎপাদন করতে পারে। Similarly, government of a country needs to decide where to allocate its resources, whether in consumer goods or defense goods or both, ঠিক আছে? সো অ্যালোকেশন কোথায় করবে এই দুটা ক্যাটাগরির মধ্যে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমরা যদি বলি যে আ কান্ট্রি হ্যাজ আ ফিক্সড ট্যাক্স রেভিনিউ বাজেট, তার কিন্তু একটা ফিক্সড রেভিনিউ বাজেট থাকে, সে কিন্তু চাইলেই অনেক স্পেন্ড করতে পারে না, গভর্নমেন্টেরও তার থাকে। সো সবসময় আপনি যদি চিন্তা করেন যে না আমি, আপনি যদি চিন্তা করেন না আমি হাইটেক পার্ক বানাবো, তাহলে যে আপনি ম্যাঙ্গো উৎপাদন করছেন না, তাহলে কি আপনার একটা অপরচুনিটি কস্ট আছে। অপরচুনিটি কস্ট হচ্ছে যে সুযোগ ব্যয়, যেটা হচ্ছে আপনি কোনো একটা অপরচুনিটি নেওয়ার ফলে আরেকটা অপরচুনিটি যে আপনি নিচ্ছেন না, আরেকটা অপরচুনিটি মিস আউট করছেন। ম্যাঙ্গো ম্যাঙ্গো আপনি উৎপাদন করলে ম্যাঙ্গো এক্সপোর্ট করতেন বাইরে, সেই যে প্রফিটটা সেটা আপনি মিস আউট করতেছেন, সেটা হচ্ছে আপনার অপরচুনিটি কস্ট। আবার যদি আপনি ম্যাঙ্গো উৎপাদন করে এক্সপোর্ট করেন, আপনার হাইটেক পার্কে যে মানুষজন ফি দিয়ে আসতো বা ওই জিনিসগুলো, সেটা আপনি মিস আউট করে ওই প্রফিটটা থেকে মিস আউট করছেন, তাহলে সেটা হবে আপনার অপরচুনিটি কস্ট। মানে আপনি একটা অ্যাকসেপ্ট করলে আরেকটা থেকে যে আপনি বঞ্চিত হচ্ছেন, সেই বিষয়টা হবে অপরচুনিটি কস্ট, সেই প্রফিটটা, ঠিক আছে? সো হোয়াট টু প্রডিউস, আমি মোটামুটি আপনাদেরকে বুঝাতে পারছি যে লিমিটেড রিসোর্সেস দিয়ে আনলিমিটেড প্রডিউস করা যায় না। সো ওই অনুযায়ী আমাদের ডিসাইড করতে হবে আমরা কী প্রডিউস করবো। নেক্সট স্লাইড এ যদি যাই, সে বড় হয়ে গিয়েছে, ছোট করে। আচ্ছা, হোয়াট টু প্রডিউস, এখানে যদি আমি বলি হোয়াট টু প্রডিউস, তাহলে কি প্রডিউস? আচ্ছা, এখানে নো কান্ট্রি ক্যান প্রডিউস অল দ্য গুডস বিকজ দেয়ার আর লিমিটেড রিসোর্সেস অ্যাভেলেবল টু দেম। আচ্ছা, এটা তো আমি আলোচনা করলাম। আচ্ছা, সেকেন্ডে হাউ টু প্রডিউস, দ্য ইকোনমিক প্রবলেম ইজ কনসার্ন উইথ দ্য টেকনিক অফ প্রডিউসিং আ কমোডিটি, ঠিক আছে? দিস প্রবলেম অ্যারাইজেস অনলি ওয়েন দেয়ার ইজ মোর দেন ওয়ান ওয়ে অফ ম্যানুফ্যাকচারিং গুডস। দ্য টেকনিক্স অফ প্রোডাকশন ক্যান বি ক্লাসিফাইড ইন broad categories: labor intensive techniques, capital intensive techniques. আচ্ছা, কিভাবে আপনি আপনি যখন ডিসাইড করলেন যে আপনি প্রডিউস করবেন, তখন আপনার মাথায় সবার ফার্স্টে কোশ্চেন আসে যে এটা কিভাবে প্রডিউস করবেন, ঠিক আছে? আপনার কাছে দুইটা ক্যাটাগরি এখানে ভাগ করা হবে, একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ টেকনিক্স ফলো করতে পারেন, একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক্স, ঠিক আছে? লেবার ইন্টেন্সিভ টেকনিক যদি আপনি ফলো করেন, তখন হচ্ছে যে আপনাকে ফোকাস দিতে হবে হিউম্যান লেবারের উপরে, ঠিক আছে? আপনি তখন লেবরকে কতটুকু ওয়েজ দিতেছেন সেটা আপনি দেখবেন, ঠিক আছে? এটা অনেক কমন আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজের ক্ষেত্রে, যে লেবর অ্যাবান্ডেন্ট থাকে, মানে লেবর তো অনেক আমাদের দেশে, আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠী অনেক, সো লেবরও অনেক। তো এটা রিলেটিভলি একটু চিপ হয়, ইনএক্সপেন্সিভ হয় ইন্ডাস্ট্রি, দেখা যায় যে হিউম্যান টাচ থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো ভালো হয় যদি আমরা রেডিমেড গার্মেন্টস দেখি বাংলাদেশে, ঠিক আছে? সেখানে দেখবো আমাদের ওয়ার্কার্স অনেক বেশি তারা কাজ করতেছে, ইভেন তারা একটা ভালো স্যালারি পাচ্ছে। ইভেন এগ্রিকালচার ফিল্ডেও যদি দেখি যে আমাদের শ্রমিকরা কাজ করছে, আমাদের কৃষকরা কাজ করছে, ঠিক আছে? এই টাইপের বিভিন্ন হ্যান্ডক্রাফট, নকশি কাঁথার ব্র্যান্ড যদি আমরা আড়ংকে দেখি, তাদের অনেক হ্যান্ডক্রাফট থাকে, সেখানে বিভিন্ন গ্রামীণ নারীরা কাজ করছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনার কি হয়, লেবার ইন্টেন্সিভ টেকনিক্স। এখন যদি আমি বলি আরেকটা টেকনিকের কথা, আচ্ছা, এখানে এখানে লেবার ইন্টেন্সিভ টেকনিকে যদি আমি বলি, এখানে কিছু অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে যে আপনি যদি লেবার ইন্টেন্সিভ টেকনিক ফলো করেন, এখানে জব ক্রিয়েশন হবে, নতুন নতুন জব সেক্টর ক্রিয়েট হবে। মানে এই যে আমরা বললাম গ্রামীণ নারীরা নকশি কাঁথা বানাচ্ছে, তাদের তারা হচ্ছে কাজ করতে পারবে, তাদের একটা ইনকাম সোর্স হবে। আপনি যদি বলি যে গার্মেন্টসের শ্রমিকরা কাজ করছে, তাদের দেখা যাবে একটা, এখন কিন্তু বাসা বাড়িতে মানে বাসা বাড়িতে আগে দেখা যেত কাজ করার জন্য অনেক সার্ভেন্ট পাওয়া যেত, এখন কিন্তু এভাবে পাওয়া যায় না, কারণ সবাই গার্মেন্টসে কাজ করছে, ঠিক আছে? তো এই যে গার্মেন্টসে একটা মিনিমাম ওয়েজ দেওয়া হয় যে 10,000 টাকা, 11,000 টাকা, 12,000 টাকা, এই জিনিসটা ওরা পাচ্ছে, তাহলে এই যে তাদের একটা জব মার্কেট ক্রিয়েট হয়েছে। এবং ইনিশিয়াল তাদেরকে অনেক কম খরচেই দেখা, এই যে গ্রামে নকশি কাঁথা বানাচ্ছে বা এটা, তাদের কিন্তু অনেক কম পে করে। দেখা যায় তাদেরকে একটা কাঁথার জন্য পে করতেছে 1,000 টাকা, বাট এইটা সেল হয় যে 10,000 টাকা, বাট এটা তো আসলে
মানে যে বানাচ্ছে তাদের জন্য অনেক কম খরচ আর কি, সেটা সেটা দেখা হচ্ছে যে অনেক কম খরচে করা যাচ্ছে। ফ্লেক্সিবিলিটি, ফ্লেক্সিবিলিটি হচ্ছে আপনি যেমন ডিজাইন যাচ্ছেন সেগুলো বানাতে পারছেন, কাস্টমাইজ করা যাচ্ছে। আর যদি বলি যে এটার অসুবিধাগুলো কী কী, কোয়ালিটিটাই কনসিস্টেন্ট হয় না, কারণ আপনি কি দেখবেন সবার কাজ সেম না, সবার কাজ সেম না, এক একজন ওয়ার্কারের দক্ষতা বেশি, এক একজন ওয়ার্কারের দক্ষতা কম। আবার যদি দেখি যে হচ্ছে আপনার এফিসিয়েন্সি এবং স্পিডও তাদের সবার সেম না, ঠিক আছে। এবং লং টার্মে তারা ওয়েজ বাড়াতে হচ্ছে তাদের, তাদের কিন্তু সেম ইনিশিয়াল আপনি তাদেরকে যদি কম টাকাও দেন, আস্তে আস্তে সে যখন দক্ষ হচ্ছে আপনার কিন্তু বাড়াতে হচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলো আপনার আসবে লেবার ইন্টেন্সিভ টেকনিক। আপনি যদি ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক ফলো করেন তখন আপনি ফলো করবেন মেশিন, অ্যাডভান্স টেকনোলজি, অটোমেশন, ঠিক আছে। তখন আপনি মেনটেন করবেন, আপনি কিনবেন, অপারেট করবেন ইকুইপমেন্ট, ঠিক আছে। তখন হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার যেমন অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, মডার্ন কমার্শিয়াল ফার্মিং, ওই জায়গাগুলোতে দেখা যায় যে আপনার অনেক ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক্সগুলো ফলো করা হয়। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে আপনার 24/7 মেশিন কাজ করতে পারে, মানুষ তো আর কাজ করতে পারে না। এটা কনসিস্টেন্সি থাকে, পারফেক্ট কনসিস্টেন্সি, সেম টাইপের কাজ দেয়, পারফেক্ট কাজ দেয়। এবং দেখা যায় মানুষ কাজ করলে আপনার কস্ট একটু বেশি হয়, কারণ সে তো মানুষ। মেশিন যদি আপগ্রেডেড হয়, মেশিনে সব কিছু কম খরচে লোয়ার কস্ট পার ইউনিট হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আমি বলি এটার ডিসঅ্যাডভান্টেজে ধরেন আসতেছে যে মেশিনগুলো এই যে যেরকম এআই এখন সব কিছুর রিপ্লেসমেন্টে চলে যাচ্ছে। সো দেখা যাচ্ছে এআই ইউজ করার ফলে মানুষ, অনেকে বলতেছে না যে চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে, সেরকম আনএমপ্লয়মেন্ট রিস্ক আসতেছে, ঠিক আছে। এইগুলাই হচ্ছে সমস্যা যদি আমি বলি হাউ টু প্রডিউস, বা এইখানে কিছু লেবার ইন্টেন্সিভ বা টেকনিক আছে। আচ্ছা, এই সাইটটা থেকে যদি আমি ফর হুম টু প্রডিউস এটাতে আমি যাই, কার জন্য আমরা প্রডিউস করব? সোসাইটি, ঠিক আছে, কার জন্য আমরা প্রডিউস করব? এখানে একটা কোশ্চেন থেকে যায় যে ফর হুম আর উই প্রডিউসিং দিস গুডস, কার জন্য আমরা এগুলো প্রডিউস করতেছি? হু গেটস টু ড্রাইভ দ্য প্রিমিয়াম সার্ভিস, রাইট? আচ্ছা, অল ওয়ান্স অফ পিপল ইন আ সোসাইটি ক্যান নট বি স্যাটিসফাইড, সবার স্যাটিসফ্যাকশন তো একটা সোসাইটি ফুলফিল করতে পারে না। এবং সবার যে টাইপের প্রোডাক্ট দরকার সবও আনা সম্ভব না, ঠিক আছে। এখানে লাক্সারি থাকে, স্ট্যান্ডার্ড গুডস থাকে, প্রডিউস সব টাইপের সোসাইটিতে থাকে, ঠিক আছে। পারচেজিং পাওয়ারও ডিফারেন্ট হয় ইকোনমিতে, ঠিক আছে। সো এই জন্য যেটা করতে হবে যে ইন আ মার্কেট ইকোনমি এটা ডিটারমাইন করা হয় পারচেজিং পাওয়ারটা কতটুকু, ঠিক আছে, কার পারচেজিং পাওয়ার কতটুকু। কেউ প্রোডাক্ট আনে, অনেক লাক্সারি প্রোডাক্ট আনে, যে হচ্ছে আমি মার্সিডিজ বেঞ্জ আনবো, ঠিক আছে, মার্সিডিজ বেঞ্জ আনবো। কেউ আনে যে আমি অ্যাফোর্ডেবল কার আনবো। যদি আমি এটা একটা উদাহরণ সাহায্যে আমি বুঝাই যে মার্কেট ডিফারেন্ট হয়, যে রোলস রয়েস কোম্পানি কিন্তু আপনার স্পেসিফিক কাস্টমারদের জন্যই বানায়, ঠিক আছে, তারা ওইভাবে কাস্টমাইজ করেই বানায়। এটা কিন্তু আম জনতা রাস্তাঘাটে বেরোলে আমরা রোলস রয়েস দেখতে পাই না। তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এটাই থাকে যে আমি মাসে দরকার হয় একটা কারই সেল করব, বা আমার ওই কার থেকেই আমার সব বেনিফিট বা আমার সব প্রফিট থাকবে, ঠিক আছে। যদি আমি এটা আরেকটা সিনারিও দিয়ে চিন্তা করি, আরেকজন যদি চিন্তা করলে আমি অ্যাফোর্ডেবল একটা কার দিব, সেটা সবাই ইউজ করতে পারবে। সেটা হচ্ছে যদি আমি বলি ইন দ্য আর্লি 20s টাটা, যে টাটা ন্যানো কারটা বের হয়েছে, এটার পিছনে কি আপনার কাহিনী জানেন? হয়তো বা কেউ জানেন, কেউ জানে না। আচ্ছা, আমি বলতেছি। টাটা মোটরসের যে চেয়ারম্যান রতন টাটা, সে একবার অবজার্ভ করলো যে একটা ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি, অনেক কষ্টে একটা স্কুটারে, সিঙ্গেল স্কুটারে তারা কষ্ট করে 4 জন বসে আছে ইন্ডিয়ার ওই অনেক বিজি রোডে, জ্যামে বসে আছে। সে গাড়ি থেকে দেখতেছে আর কি। সে চাইছে যে একটা সেফার অপশন দিতে, যেখানে 4 জন বসতে পারবে, যে সামনে 2টা সিট, পিছনে 2টা সিট। সে একটা ছোট টাটা ন্যানো নিয়ে আসলো, যেটা সবার কাছে এফোর্ডেবল হবে, যেটা অনেক কম প্রাইসে, লাইক ধরেন স্কুটারের প্রাইসে একটা গাড়ি, স্কুটারের থেকে ধরেন 1 লাখ টাকা বেশি দিতে হইলো, ধরেন 2-3 লাখ টাকা দিয়ে, রুপি 2-3 লাখ রুপি দিয়ে নেওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এফোর্ডেবল করে দিল। সো এটাই কার জন্য আমরা প্রডিউস করব, এটা ইম্পর্ট্যান্ট, এটা চিন্তা করা। আচ্ছা, এই রেকর্ডিংয়ে আমরা এতটুকু রাখি। নেক্সট রেকর্ডিংয়ে আমরা এই স্লাইডের বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব।